আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আমরা। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুর রাব্বি ইমরান, এই গরমের মধ্যে শীত লাগে কার? ফাহাদ স্যার। স্যার, আমাদের একটু শীত লাগতেছিল আর কি স্যার। স্যার একজন 103 ডিগ্রি জ্বর তো স্যার, সেই কারণে। কি পরীক্ষার জন্য নাকি এমনি? জি স্যার। ও, 103 ডিগ্রি জ্বর তোরে কে বললো? কারোর তো জ্বর নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পড়ালেখা শুরু করি। দেখেন, একজন হচ্ছে একটা প্রবলেমের কথা বলছিল অলিগোপলির ম্যাথে। আমরা একটু এখান থেকে শুরু করি। আচ্ছা, আপনাদের বলছিলাম যে ম্যাথের জন্য তিনটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট স্ট্রাকচারে। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে ম্যাথের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা। সেটা হচ্ছে কি কি? পারফেক্ট কম্পিটিশন, মনোপলি এবং অলিগোপলি। এবং সেগুলোর মধ্যেও অলিগোপলিটা হচ্ছে রিলেটিভলি একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন সেই অলিগোপলিটার ম্যাথটা আপনারা একটু দেখেন, একটু বলি। সেটা হচ্ছে অলিগোপলির ক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়াম অবস্থান করা হচ্ছে। এগুলার আরেকটা জিনিস আপনাদের বলে নেই সবাইকে, সেটা হচ্ছে এইগুলার যে গ্রাফগুলো আছে না, এই যে এই গ্রাফগুলা, তারপরে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনেন এই গ্রাফগুলা, তারপর হচ্ছে আপনার এই যে মনোপলির যে প্রফিট লসের গ্রাফগুলা কিংবা পারফেক্ট কম্পিটিশনের প্রফিট লসের গ্রাফগুলা, সেগুলা আপনারা চাইলে আপাতত অ্যাভয়েড করতে পারেন। ওকে, আপনারা যেটা দেখে রাখবেন শুধুমাত্র মনোপলি বা পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা মনোপলির গ্রাফ আপনি কেমনে চিনবেন। যেমন হচ্ছে যে মনোপলি কেমনে হয়, মনোপলি হচ্ছে পি ইকুয়ালস এর হয় আর এম আর হয় ঠিক তার হাফ। ঠিক আছে, মাঝখানে থাকে এইভাবে, আর ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়। সো এইভাবে আপনি চিনবেন হচ্ছে মনোপলি। আর পারফেক্ট কম্পিটিশন কিভাবে চিনবেন, সেটা হচ্ছে আপনার পি এ আর এম আর সবগুলো হচ্ছে সমান হয়। এই যে দেখেন, সবগুলো সমান হয়। সবগুলো সমান হওয়া মানে কি? সবগুলো সমান হওয়া মানে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। সবগুলো সমান হওয়া মানে হচ্ছে আপনার গ্রাফটা কেমন হবে? হরাইজন্টাল কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পারফেক্ট কম্পিটিশন। এই দুটো জিনিস চিনে রাখেন। প্রফিট লসের যে ব্যাপারগুলা, এগুলা লাগবে না। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। স্যার আর কত সহজ করবো আপনাদের জন্য বলেন? স্যার কোনগুলো লাগবে না বললেন? লাগবে না কোশ্চেনটা দিয়ে দেন স্যার। ওই যে পরশুদিন দিয়ে দিব আপনাদের দুপুরে, বেলা নাই। স্যার একটু ইম্পর্টেন্ট স্যার একবার বলবেন স্যার। ইম্পর্টেন্ট হচ্ছে, আচ্ছা প্রথমে একে একে আসছি। স্যার প্রথমে একটা কোশ্চেন করছে কোনগুলা বাদ, এগুলা বাদ। অলিগোপলি, আলহামদুলিল্লাহ। প্রফিট লসের এইখান থেকে মনোপলি, এই প্রফিট লসের যে ম্যাথ গ্রাফগুলা আছে, গ্রাফগুলা বাদ। বাদ বলতে আপাতত দেখেন না, মাথা ঘুরাই যাবে আর কি। আর মনোপলি চেনার যে গ্রাফটা, এইটা দেখবেন শুধু। ঠিক আছে, তারপর পারফেক্ট কম্পিটিশন, এটা বাদ। এটা বাদ মানে প্রফিট লসের যে গ্রাফগুলো আছে সব বাদ। বুঝতে পারছেন? করবেন শুধু এই যে চিনবেন কিভাবে সেটা। আর এই দুইটার কমন একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম দুইটা যেন মুখস্থ থাকে। এটা আপনাদের সবার ক্লাসে যেরকম আমি বলছি, রিভিউ ক্লাস নেওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত কিন্তু একই জিনিস বারবার রিপিট করতেছি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে অলিগোপলির ম্যাথটা আমরা আসি। অলিগোপলিতে আমার ইকুইলিব্রিয়াম থাকে হচ্ছে এই যে একটা পয়েন্ট, এটাকে বলে কিং পয়েন্ট। এখানে হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামটা থাকে। এই কিং পয়েন্টে বা ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেটা হয়, প্ল্যান্ড ডিমান্ড আর অ্যাকচুয়াল ডিমান্ড এই দুইটা ইকুয়াল হয়। ঠিক আছে, মানে আমার নরমালি কি হয়, আপনার যে কোনো ডিমান্ড বা হচ্ছে ইনভেস্টমেন্ট, এগুলো আপনার হচ্ছে দুই রকমের হয়। একটা হচ্ছে আপনি যতটুকু পরিকল্পনা করে রাখছেন যে আপনি ইনভেস্ট করবেন, কিংবা আপনি অতটুকু ডিমান্ড আপনার আছে মেক করবেন। আরেকটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সেটার পরিমাণটা কত হচ্ছে, তাই না? সো এই দুইটা যখন সমান হবে, সেই মার্কেটটা, অলিগোপলি মার্কেটটা হচ্ছে তখন আপনার ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এতটুকু বুঝতে পারছেন? এটা তাহলে আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার। অলিগোপলি মার্কেটের মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে মার্কেট কন্ডিশন হচ্ছে, মার্কেট ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে প্ল্যান্ড ডিমান্ড ইকুয়ালস অ্যাকচুয়াল ডিমান্ড। অর্থাৎ আপনি যতটুকু প্ল্যান করে রাখছেন লাগতে পারে, আর যতটুকু অ্যাকচুয়ালি হবে
এই দুটো যদি ইকুয়াল হয় তখন হচ্ছে মার্কেট, অলিগোপলি মার্কেট কিসে পৌঁছাবে? ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। সো আপনি যখনই এইটা অ্যান্সার করতে যাবেন এই ম্যাথগুলো, প্রথমে আপনি কি করবেন? এই কন্ডিশনটা করে দিবেন, উল্লেখ করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। যে অ্যাকর্ডিং টু দ্য অলিগোপলি ইকুইলিব্রিয়াম মার্কেট স্ট্রাকচার প্ল্যান্ড ডিমান্ড ইকুয়ালস ইন অ্যাকচুয়াল ডিমান্ড, এটা আপনি উল্লেখ করে দিতে হবে। উল্লেখ করে দিলে আপনার জন্যই সুবিধা হবে। তখন আপনি বলতে পারবেন যে কে কে সমান হবে। এই যে যেমন এখানে যে লাইনটা লিখছে দেখেন, 800 মাইনাস 50p ইকুয়ালস 400 মাইনাস 10p, এই দুটো কোথা থেকে আসছে? এটা হচ্ছে যে এই কন্ডিশন থেকেই আসছে, প্ল্যান ডিমান্ড ইকুয়ালস অ্যাকচুয়াল ডিমান্ড। এই যে প্ল্যান ডিমান্ডের ভ্যালু কত দেখেন, 800 মাইনাস 50p, এই যে এটা। আর অ্যাকচুয়াল ডিমান্ডের ভ্যালু কত, মানে ইকুয়েশনটা কত, সেটা হচ্ছে কিউ বার ইকুয়ালস 400 মাইনাস 10p, যে 400 মাইনাস 4p। বুঝতে পারছেন কন্ডিশনটা কেন উল্লেখ করতে হবে? স্যার এইটাই কি সিনারিও বেস হিসেবে থাকবে কোশ্চেনে? হ্যাঁ, না এইভাবে ডাইরেক্ট কোশ্চেন এই আসবে? টাইপের কোশ্চেনই থাকবে ডিরেক্ট, এগুলোর পর অন্য কোনো ভাবে করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে দুইটা ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে। দুইটা ইকুয়েশন থাকবে? হ্যাঁ, দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। এই দুইটা ইকুয়েশনের সাপেক্ষে আপনাকে এই যে তিনটা কোশ্চেন করা হয়েছে না, এইটা ইকুয়েশন থাকবে। বুঝতে পারছেন? এগুলো অন্য টাইপের অন্য টাইপ কোশ্চেন করলেও সেম এই ধরনেরই চলে আসবে। সো এটা ঘোরানো পেঁচানো করার কিছু নাই, ডিরেক্ট এইভাবেই হয়তো থাকে, তবে এইভাবেই থাকবে। ওকে, তাহলে আপনারা এখানে 1 নম্বর কোশ্চেনটা দেখেন কি বলছে, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি, অর্থাৎ পি এবং কিউ এর ভ্যালু বের করতে বলছে। তাহলে যখন আপনার ইকুইলিব্রিয়াম কথাটা উল্লেখ করে কোনো কিছু বের করতে বলবে, তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ডিশনটা লিখতে হবে, প্ল্যান ডিমান্ড ইকুয়ালস অ্যাকচুয়াল ডিমান্ড। এই যে ভ্যালুগুলো লিখবেন, ভ্যালুগুলো লিখলে দুই পাশে কি কমন কি আছে আপনার, আননোন ভ্যারিয়েবল কোনটা আছে? পি না? তাহলে এখান থেকে পি এর ভ্যালু বের হয়ে যাচ্ছে আপনার। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে বলছিল, আপনার ইকুইলিব্রিয়াম প্রাইসটা বের হয়ে গেছে। বুঝছেন? জি স্যার। এবার এই পি এর ভ্যালু এই যে কোনো দুইটা ইকুয়েশনে সাধারণত আমরা প্ল্যান ডিমান্ডে এটা বসাই। প্ল্যান ডিমান্ডের ভিতরে আপনি যদি পি এর ভ্যালুটা বসাই দেন, তাহলে কার ভ্যালু পাবেন? কিউ এর ভ্যালুটা পেয়ে যাবেন না? এই যে জি স্যার। এই ইকুয়েশনে পি এর ভ্যালুটা বসাই দিছি, বসাই দেওয়ার পরে কিউ এর ভ্যালুটা পাইছি, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ইয়েস স্যার, বলেন। কিছু বলছিলেন? ক্লিয়ার স্যার। ওকে, ফাইন। তাহলে এই যে দেখেন পি স্টার এবং কিউ স্টার, অর্থাৎ আপনি ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ওই প্রাইসে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি দুইটাই পাওয়া যাচ্ছে। 1 নম্বরের অ্যানসার শেষ। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ফাইন। স্যার এবার কি স্যার অ্যানসারে যদি মিস্টেকে যদি আমরা প্রাইম না দিতে পারি বা স্টার না দিতে পারি ধরেন ভুলে, তখন কি এটার মার্ক কাটবেন? সংকেতটা যদি নাও দিয়ে দেন, লাস্টে একটু লিখে দিন যে ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, স্টার মানে ইকুইলিব্রিয়াম। সো আপনি যদি লিখিত ভাবেও লিখেন তাহলেও কোনো প্যারা নেই, বাট একটা যে কোনো একটা একটু লিখুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হয়তো বা স্টার না হলে ইকুইলিব্রিয়াম, যে কোনো একটা। ফাইন। এবার কি বলছে 2 নম্বর প্রশ্নটা একটু ঝামেলাজনক, একটু ভালো মতো দেখুন। ওকে, বলছে the range of marginal cost over which price remains fixed, অর্থাৎ আপনার প্রাইস হচ্ছে ফিক্সড থাকবে। ওকে, প্রাইস ফিক্সড থাকতেছে আর রেঞ্জ অফ মার্জিনাল কস্ট দেখাইতে বলছে। আপনার এখানের মধ্যে আসলে তেমন কিছু চিন্তাই করা লাগবে না, কোশ্চেনটা ভালো মতো পুরোটা একবার করবেন, করার পরে মেইনলি এখানে আপনারা বলেন তো ইনটিউশন দিয়ে যে এখানে মেইনলি আমরা ফোকাস করব বা এমফাসাইজ করব কিসের উপরে? স্যার এআর স্যার বেশিটার উপরে। মার্জিনাল কস্টের উপরে না? জি স্যার। মার্জিনাল কস্ট আর রেঞ্জ। রেঞ্জ বলতে তার মানে বুঝতে পারতেছেন একাধিক ভ্যালু আসবে এখানে। একাধিক ভ্যালু কার জন্য আসবে? এখানে আপনার ইকুয়েশন কয়টা আছে? দুইটা। তার মানে আপনার ভ্যালু আসবে এখানে দুইটা না? ওই দুইটার মাঝখানের যে ব্যাপারটা ওইটাই তো আপনার রেঞ্জ, ঠিক না? জি স্যার। বুঝতে পারছেন? তাহলে তার মানে আপনার এই যে এই একটা কিউ, এই ইকুয়েশন থেকে আপনার কি বের করতে হবে? মার্জিনাল কস্টটা বের করতে হবে, এবং অ্যাকচুয়াল যে ডিমান্ডটা আছে সেখান থেকে কি বের করতে হবে? মার্জিনাল কস্টটা বের করতে হবে। বুঝতে পারছি? জি স্যার।
জি স্যার। ওকে, এবার আরেকটা জিনিস আপনাদের যেটা জানা লাগবে, এক মিনিট। আচ্ছা, দেখেন, এখানের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি তেমন কিছু বুঝাবো না, জাস্ট একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে এই যে এই কিং পয়েন্টের মাঝখানে যে এমসি এর রেঞ্জটা থাকে না, দেখেন তো, এই যে এইটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে যেই ভ্যালুগুলা থাকে একটু মাথায় রেখেন। অলিগোপলির ক্ষেত্রে আপনার যে মার্জিনাল কস্টের যে রেঞ্জটুকু থাকে, এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলা থাকে সেগুলো হচ্ছে সব মার্জিনাল রেভিনিউ এর ভ্যালু। আবার বলতেছি, মার্জিনাল কস্টের এই যে এখানে একটা মার্জিনাল কস্ট আর এখানে একটা মার্জিনাল কস্ট, এর মাঝখানে যে গ্যাপটা আছে, অর্থাৎ এই যে আপনার রেঞ্জটা আছে, মার্জিনাল কস্টের রেঞ্জ, যেটা আপনার এখানে বের করতে বলছে, ওকে, যে রেঞ্জ অফ মার্জিনাল কস্ট, অর্থাৎ মার্জিনাল কস্টের রেঞ্জ বলতে যে এইটুকুর ভ্যালু আপনাকে বের করতে বলছে, এখানের মধ্যে সবসময় কি থাকবে? মার্জিনাল রেভিনিউ থাকবে, বুঝতে পারছি? জি স্যার। এটা কেন থাকে সেটার অনেক এক্সপ্লেনেশন, আপনাদের এটা বোঝা লাগবে না, জাস্ট মাথায় রেখেন এখানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ। অর্থাৎ আপনার অলিগোপলিতে যদি রেঞ্জ অফ মার্জিনাল কস্ট বের করতে বলে, আপনাকে আলটিমেটলি কার ভ্যালু বের করতে হবে? এমআর। এমআর বা মার্জিনাল রেভিনিউ এর। আবার বলতেছি, রেঞ্জ অফ মার্জিনাল কস্ট যদি আপনাকে কখনো বের করতে বলে, তাহলে আপনাকে যেটা মেইনলি বের করতে হবে সেটা হচ্ছে এমআর বা মার্জিনাল রেভিনিউ। কেন? কারণ ওই যে এমআর এমসি এর বা মার্জিনাল কস্টের রেঞ্জের মধ্যে কার ভ্যালু থাকে মেইনলি? সেখানের মধ্যে ভ্যালু থাকে হচ্ছে মার্জিনাল রেভিনিউ এর। ওকে স্যার? জি স্যার। তাহলে আপনার এখানে বের করতে হবে রেঞ্জ অফ মার্জিনাল কস্ট মানে রেঞ্জ অফ মার্জিনাল রেভিনিউ। সো আপনার এইখানে ইয়া আছে, ইকুয়েশন আছে দুইটা। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আপনি মার্জিনাল রেভিনিউ বের করতে এখন বাইর করতে হবে। এবার বলেন, মার্জিনাল রেভিনিউ আপনি কিভাবে বের করবেন একটা ইকুয়েশন থেকে? কোয়ান্টিটির মার্জিনাল কথাটার মানে কি? মার্জিনাল যে জিনিসটা আছে, আর আপনারা বা আমরা যেটা পড়ে আসছি ডিফারেন্সিয়েশন, সেটার মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে মার্জিনাল বলতে যেটা বোঝায় এক্সট্রা 1 ইউনিট চেঞ্জের কারণে আপনার একটা ইকুয়েশনে যতটুকু পরিবর্তন দেখা দেয়। অর্থাৎ এই যে এইখানে যদি আপনি মার্জিনাল বুঝতে চান, আপনার পি এর ভ্যালু 1 ইউনিট চেঞ্জ হলে কিউ এর ভ্যালু যতটুকু চেঞ্জ হয় সেটা হচ্ছে মার্জিনাল। আর এইটাকেই বলা হয় মার্জিনাল রেভিনিউ। অর্থাৎ পি এর ভ্যালু আপনি 1 টাকা চেঞ্জ করলে কোয়ান্টিটি সোল্ডের পরিমাণ অবশ্যই এক একক আপনার বাড়বে বা কমবে। মানে ধরেন আপনার একটা জিনিসের দাম আছে 100 টাকা, ওইটা আপনি 100 টাকায় যত একক বিক্রি করতে পারতেন, ওইটা আপনি 100 টাকা এবার বললেন হোলসেলে, আপনি কইলেন যে ভাই বাইক চালান দেখ চালান 100 জিনিস 90 টাকায়, এখন আপনার সেল বাড়বে না কমবে? বাড়বে স্যার। অবভিয়াসলি বাড়বে। তাহলে ওইটা কি আপনার এক্সট্রা 1 ইউনিট প্রাইস বাড়ানো বা কমানোর কারণে আপনার কি কোয়ান্টিটিতে পরিবর্তন আসতেছে না বা রেভিনিউতে পরিবর্তন আসতেছে না? জি স্যার। এই জন্য আপনার মার্জিনাল রেভিনিউ কিভাবে বের করতে হয়? এই যে কোয়ান্টিটির যে ইকুয়েশন থাকে সেটাকে প্রাইসের সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতে হয়। মাথায় থাকবে? জি স্যার। মার্জিনাল রেভিনিউ কিভাবে বের করতে হয়? আপনার যে কোয়ান্টিটি ইকুয়েশন থাকবে, ঠিক আছে, নাম্বার অফ কোয়ান্টিটি যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনকে প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। ডিফারেন্সিয়েশন করলে এই যে আপনার প্ল্যান ডিমান্ড আছে, সেটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করবেন কত থাকে? 800 কে ডিফারেন্সিয়েশন করলে পি এর সাপেক্ষে 0, আর -50 পি কে যদি আপনি করেন তাহলে কত থাকে? 50। -50। -50। ওকে,
স্যার একটা মিনিট একটু দাঁড়ান, একটু সমস্যা করতেছে তো, দাঁড়ান একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার যেটা বুঝাইছেন ওটা একটু আরেকবার বুঝাই দিয়েন। স্যার একটু ঝামেলা হয়েছে বোঝানোতে, একটু দাঁড়ান, আমি আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, আর জি ও স্যার। ভালো কথা, আপনাদের হচ্ছে আমি তো আপনাদের সব আমি তো করি না, আপনারা এতজন জয়েন করবেন, 100+ কি জয়েন করা যায় মিটে? না স্যার, 100 জন লিমিট। ঝামেলা হয়ে গেছে এখানেই, এই জন্য এখন জয়েন করতে পারতেছে না। জি স্যার, নিজেও অনেকক্ষণ বসেছিলাম, তারপরে জয়েন করতে পারছি। কেউ মনে হয় বের হয়ে গেছে, এর জন্য মনে হয় জয়েন করতে পারছে না। স্যার আরেকটা মিট খুলে ওইটাতে হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দিলে আই গেস বেটার হয়, তাহলে হচ্ছে আরো কিছু মানুষ ঢুকতে পারবে। আবার বলুন কি, আমি জানি না। মানে স্যার আরেকটা মিট খুলে ওই মিট থেকে হচ্ছে যদি এই মিটের উইন্ডো স্ক্রিন শেয়ার দিয়ে দেন তাহলে হচ্ছে মানে আপনি দুইটা মিট একসাথে কন্ট্রোল করতে পারবেন, শুধু বুঝবেন না আর কি যে কোন মিট থেকে কথা বলতেছে, তখন কনফিউশনে পড়ে যাবেন। তাহলে তো আমি ওইটা তো আমি পরে দেখা যাবে, আমি এমনিতে আপনাদের বলছিলাম অনলাইনে আমি খুবই কাঁচা এগুলো। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, আর ভিডিও সবাইকে গ্রুপে যারা ভিডিও করছে ওইটা দিয়ে দিবে, কারণ এখন বেশি ইয়া করলে অনেক সময় যাবে। আচ্ছা, আপনারা কেউ ভিডিও করছেন? বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গেছিলাম এটা। রেকর্ড দিয়ে দিলে হয়ে যাবে, যারা রেকর্ড করতেছিস দিয়ে দিস। আপনারা রেকর্ড করতে, যদি কেউ না করে থাকেন তাহলে একটু কাইন্ডলি এখন থেকে একটু রেকর্ড করে নেন, কারণ এটা দিয়েই তো শুরু করছি আমরা, তাই না? আমার আসলে রেকর্ড কর কেউ, আগে যদি রেকর্ড না করে থাকিস। আগের দিন রেকর্ড করছিলাম তো, এটা আপনার হচ্ছে শুধুমাত্র অডিও রেকর্ড হয়েছে, বুঝছেন, ভিডিও রেকর্ড হয়নি। সো আমি এটা বলতে ভুলে গেছিলাম, কাইন্ডলি তাহলে কেউ একটু রেকর্ড করেন, ওকে? স্যার স্যার, স্যার এই ম্যাথ থেকে কিরকম মানে কত মার্কের আসতে পারে আসলে? এই ম্যাথের কত যেই রেঞ্জ, যেটা 6 এর মতো আসতে পারে হয়তো, ঠিক আছে? ওকে স্যার। মানে এটা তো খুব বড় ম্যাথ না, বুঝছেন, এর জন্য খুব বেশি না। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, একটু প্রথমটুকু তো বুঝছেন তাই না? এখানের ভ্যালুটা, এমসি এর ভ্যালুটা বের করা মানে হচ্ছে এমআর এর ভ্যালুটা বের করা, এতটুকু পর্যন্ত বুঝছেন? এরপরে একটু ভুলে যান, এরপরে একটু আবার রিক্যাপে আসি, ভুলে গেছেন অনেক। ওকে, এবার অলিগোপলির একটা কন্ডিশন, প্রথমে যেটা বলছিলাম যে আপনার রেঞ্জ অফ মার্জিনাল কস্ট বের করতে বলা মানে হচ্ছে আপনার কি বের করতে হবে? আলটিমেটলি মার্জিনাল রেভিনিউ এর কি বের করতে হবে? মার্জিনাল রেভিনিউ এর যে গ্যাপটা আছে সেটা না, সেটা রেঞ্জটা না?
সো আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। এখন এখানের মধ্যে যে ব্যাপারটা, এরপরে যেগুলো বলছিলাম একটু ভুলে যান। এবার মার্জিনাল রেভিনিউটা যে আমরা বের করব, মার্জিনাল রেভিনিউটা কিভাবে বের করবো সেটা একটু বুঝি। সেটা হচ্ছে আপনার নরমালি আমাদের এই অলিগোপলির যে গ্রাফটা আর মনোপলির যে গ্রাফটা, দুইটা গ্রাফ প্রায় কাছাকাছি, ঠিক আছে? কি বলছি, অলিগোপলির গ্রাফটা আর মনোপলির গ্রাফটা দুইটা গ্রাফ প্রায় হচ্ছে কাছাকাছি। সো এই ক্ষেত্রেও যেই ফর্মুলাটা অ্যাপ্লাইড হবে সেটা হচ্ছে P ইকুয়ালস AR। P ইকুয়ালস AR। সো স্যার ওই যে কোয়ান্টিটির সাথে যে ইকুয়েশন, সেটাকে ওই যে প্রাইসের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন করতে বলেন, ওইটা বাদ। ওটা বাদ, এটা ভুলে যান। আপাতত যেটা মনে রাখবেন, লাস্ট পর্যন্ত যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্জিনাল কস্টের রেঞ্জ বের করা মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ বের করা, ঠিক আছে? এখন আমরা মার্জিনাল বের করা অন্যভাবে দেখবো সেটা। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইকুয়েশন এইভাবে নয়, অন্যভাবে দেওয়া থাকলে বের করা যায়। আমি ওটার জন্য সরি। ওটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউ দেওয়া থাকলে, এখানে আমি খেয়াল করিনি যে টোটাল রেভিনিউ না, কোয়ান্টিটিটা দেওয়া আছে, আমি দুঃখিত এটার জন্য। আচ্ছা দেখেন, তাহলে আপনার আমরা জানি হচ্ছে, স্যার বলেন বলেন। স্লাইডের ম্যাথ গুলা করলেই হবে নাকি অন্য কোন নিয়মে ম্যাথ আসতে পারে? না না, স্লাইডের গুলো করলে ওকে স্যার। এক্সট্রা এফোর্ট দিতে হবে। স্যার এই যেটা দেওয়া আছে ওটা করলে কি হবে না এরকম? হ্যাঁ, সেটা করলেই হবে, সমস্যা নেই। ওই ধরেন আপনার ভ্যালুস গুলো একটু চেঞ্জ করে দিবে হয়তো, তাছাড়া আর কিছু। ওকে, তাহলে আপনার মনোপলি এবং হচ্ছে অলিগোপলি দুইটার ক্ষেত্রেই এই ক্ষেত্রে ইকুয়েশন একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার এই যে P ইকুয়ালস AR এর যে গ্রাফটা, ঠিক আছে? এই যে গ্রাফটা জাস্ট এটা একটু ভেঙে আসে, বাট স্টিল এটা হচ্ছে আপনার P ইকুয়ালস AR এর গ্রাফটা মনোপলির মতো। সো এখানে কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আপনার Q থেকে P টা এর জন্য বের করবেন এভারেজ রেভিনিউ বের করার জন্য। কারণ এভারেজ রেভিনিউ থেকে আমরা ইজিলি মার্জিনাল রেভিনিউতে বের করতে পারি, বুঝলেন স্যার? স্যার আমাদের তো 10টা একটা ক্লাস আছে স্যার, আমরা কি আসবো স্যার? রেকর্ডটা আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হতো স্যার। ওকে, তাহলে কেউ রেকর্ড করতেছেন না স্যার? একটু রেসপন্স করেন তো। ওকে স্যার, তাহলে আপনি একটু কাইন্ডলি প্রোভাইড করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের যে ক্লাস আছে তারা আপনারা চলে যেতে পারেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে কি করব? এখানের কাজ হচ্ছে আমার এআরটা বের করব আগে, এআর থেকে ইজিলি আমরা এমআরটা বের করতে পারি। এখন এআর কার ভ্যালুর সমান হবে? পি এর ভ্যালুর সমান, এতটুকু বুঝছি। পি ইকুয়ালস এআর। স্যার একটু রেসপন্স করলেন কাইন্ডলি। পি হচ্ছে এআর ভ্যালুর সমান, তার মানে আমরা কিউ এর থেকে কার ভ্যালুটা বের করব আগে? পি এর ভ্যালুটা। ওকে, এক্সচেঞ্জ করে কিউ এর পরিবর্তে আমরা পি এর ভ্যালুটা বের করি। আর সেই পি এর যে ইকুয়েশনটা পাইছি বা ভ্যালুস বা ইকুয়েশন পাইছি, সেই ইকুয়েশনটা আলটিমেটলি কার ইকুয়েশন? কারণ আমরা জানি পি ইকুয়ালস এআর, এর জন্য এটাই হচ্ছে আমার এআর এর ইকুয়েশন। বুঝতে পারছি? এবার এআর থেকে এমআরটা বের করতে হবে। স্যার আমি হচ্ছে এখানে একটু বুঝলাম না যে আপনার হচ্ছে 800 থেকে 50 না, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই সেটা কি আপনার হচ্ছে নিচে ভাগ করে দিবেন ওইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ করে। মানে ওকে হচ্ছে ওকে, এই যে 500 পিকে 50 পিকে ওই পাশে নিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার এটা একটু করে দেখান স্যার, 0.02টা কোত্থেকে আসলো এটা স্যার বুঝতেছি না। ফাইন, আপনারা একটু সময় দেন তাহলে আমাকে। আমি নাই তো আমার কাছে, কি যেন বলে, যেখানে হচ্ছে ম্যাথ করে, এই জন্যই টাইম লাগতেছে। প্রথম ইকুয়েশনটাকে 50 দিয়ে ভাগ দিছে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি হচ্ছে আমাকে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় দেন, একটু রেস্ট নেন আপনারা, আমি একটু পরে আপনাকে বলছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার শর্ট রান কস্ট ফাংশন আর টোটাল কস্ট ফাংশন দুইটা কি সেম? শর্ট রান কস্ট ফাংশন আর টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে আপনার টাইম বিবেচনায় দুই রকম হইতে পারে, একটা হচ্ছে শর্ট রান, একটা হচ্ছে লং রান। স্যার একটা ম্যাথ আছে না, ওই যে আমাদের হচ্ছে স্লাইডের। আচ্ছা স্যার, আপনি একটু নোট ডাউন করে রাখেন, এটা শেষ করে আমরা ওটাই যাচ্ছি, কেমন? ঠিক আছে স্যার।
ওকে স্যার, দেখা যাচ্ছে? তো ম্যানুয়ালি আমি দেখাচ্ছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আপনার প্ল্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাহলে আমাদের কি বের করতে হবে? এমআর, তাই না? আর আপনার প্ল্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিউ দেওয়া ছিল হচ্ছে 800 মাইনাস 5p। তাহলে আমরা জানি হচ্ছে পি ইকুয়ালস এয়ার, তাই না? এই যে পি ইকুয়ালস এয়ার, এই জন্য আমরা এই কিউ এর মাধ্যমে কার মান বের করব? পি এর ভ্যালুটা বের করব, ঠিক আছে? কিউ থেকে কার ভ্যালু বের করব, মানে কার ইকুয়েশনটা বের করব? পি এর। কারণ পি থেকে পি ইকুয়ালস যেহেতু এয়ার, তাহলে এই পি এর থেকে আমরা এয়ার ভ্যালুটা পাবো, আর এয়ার ভ্যালু থেকে এমআর এর ভ্যালুটা বের করা ইজি, ঠিক আছে? স্যার ইকুয়েশনটা স্যার একটু ভুল হইছে মনে হয়। 800 মাইনাস 50p। স্যার 800 মাইনাস কত হবে? 50p। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 50p, ওকে ফাইন। আর ভাগ করার ক্ষেত্রে আবার ঠিকই বলছেন। ওকে 50p। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে পি এর ভ্যালুটা বের করবেন এখান থেকে, মানে পি এর ইকুয়েশনটা করলে কত হচ্ছে? 60 মাইনাস 0.02 কিউ। এটা কার ভ্যালু আলটিমেটলি? পি ইকুয়ালস এয়ার না? তাহলে এটা পি এর ভ্যালু যেরকম, তাহলে বলা যায় এয়ার এর ভ্যালু বা এয়ার এর ইকুয়েশন, রাইট? তাহলে এয়ার কত হইছে এখানে? এয়ার সমান হচ্ছে 16 মাইনাস 0.02 ইনটু কিউ। আচ্ছা, এবার রাইট সাইডে যেই আপনার কি বলে এটাকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা কি বলি? ঢাল, স্লোপ। ঢাল বা স্লোপ বলি, তাই না? তার মানে এই ক্ষেত্রে এয়ার এর স্লোপ একবার একটু বলেন। জি স্যার, আবার বলেন। 0.02 টা কিভাবে পেলেন এটা আরেকবার বলেন। 1 ডিভাইডেড বাই 50 করলেই তো হচ্ছে 0.02 আসে। আচ্ছা, এখানে স্যার এই যে আপনার এখানে 5p আছে, তো 5p না, এখানে 50p হবে, ঠিক আছে? এখানেও 50p হবে। তাহলে 50 এই পাশে মাল্টিপ্লাই আকারে আছে, ওই পাশে গেলে হচ্ছে ডিভাইডেড হয়ে যাচ্ছে। তাহলে ওই পাশে গেলে আপনার 1 ডিভাইডেড বাই 50, তার মানে 0.02। এখানে 5 না, এটা হচ্ছে 50। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। ওকে ফাইন, এটা আমার মিস্টেক হচ্ছে, এটা 50 হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের আগে যেটা থাকে সেটাকে আমরা স্লোপ বলি। তাহলে এটা এয়ার ইকুয়েশন, তার মানে এখানের যে স্লোপটা সেটা হচ্ছে এয়ার এর স্লোপ। তাহলে স্লোপ অফ এয়ার এখানে কত? মাইনাস 0.02। আর আমরা যেটা বলছিলাম, মনোপলির গ্রাফ আর অলিগোপলির গ্রাফ প্রায় হচ্ছে একই। তার মানে আমরা এমআর যেটা আছে বা মার্জিনাল রেভিনিউ কার্ভ যেটা আছে, সেটা আমাদের এয়ার কার্ভের কত গুণ হয়? দ্বিগুণ হয় স্যার। ঠিক আছে, এর জন্য এখানে আপনি 2 গুণ করে দিলে কত হচ্ছে? মাইনাস 0.04। সো আপনি এমআর কত পাচ্ছেন? আর এইটার ইন্টারসেপ্ট কখনো এআর আর এমআর এর ইন্টারসেপ্ট সবসময় এক হয়, এটা মাথায় রেখে। এআর এর বা এভারেজ রেভিনিউ কার্ভ এবং মার্জিনাল রেভিনিউ কার্ভ দুইটার ইন্টারসেপ্ট সবসময় সিমিলার হবে, ঠিক আছে? জাস্ট ওইটা দেখছেন না, ওই যে ইন্টারসেপ্ট পয়েন্ট যেটা থাকে, যদি আমি দেখাই যে এইখানের ক্ষেত্রে ইন্টারসেপ্ট পয়েন্ট যেটা থাকে সেটা কি একই না? বা যদি আপনি অলিগোপলিতেও মনোপলিতেও আসেন, তাহলে একটু দেখতে পারবেন। সেটা হচ্ছে যে এমআর, এটা হচ্ছে এমআর কার্ভ আর এটা হচ্ছে এআর কার্ভ, তাই না? এটার যে ইন্টারসেপ্ট পয়েন্টটা আছে, যে এ পয়েন্ট, তাহলে দুইটা ইন্টারসেপ্ট পয়েন্ট একই না? জি স্যার। তার মানে এখানে চেঞ্জটা হবে কিসের কারণে? স্যার পরের ভ্যালুটার কারণে, ঢালের কারণে আর কি। স্টিপার বা ফ্ল্যাটার কার্ভ হয় কার কারণে? সেটা ডিপেন্ড করে হচ্ছে স্লোপের উপরে, ঠিক আছে? ভ্যালু অফ স্লোপের উপর ডিপেন্ড করে একটা কার্ভ স্টিপার বা ফ্ল্যাটার হয়। তার মানে এখানে আপনার এই যে পি এর এআর এর ক্ষেত্রে যে 16 ছিল ইন্টারসেপ্ট, এমআর এর ক্ষেত্রেও সেম ইন্টারসেপ্ট থাকবে, জাস্ট চেঞ্জ হবে কিসে? সেটা হচ্ছে স্লোপে। আগে 0.02 ছিল এআর এর ক্ষেত্রে, এমআর এর ক্ষেত্রে কত হবে? 0.04। এটা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। সবাই বুঝতে পারছেন? ওকে ফাইন। তাহলে এইটা যদি বুঝতে পারেন তাহলে পরেরটা আশা করি বুঝতে আর সমস্যা হবে না। স্যার মনোপলির যে গ্রাফগুলো আছে না, ওখানে মোস্ট প্রবাবলি সুপার নরমালের যে গ্রাফটা, ওইটার মানে আমরা জানি যে এসি কার্ভের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট দিয়ে হচ্ছে এমসি কার্ভ যায়, বাট ওখানে একটু সরে আছে স্যার। এটা কি মানে এখানের মিস্টেক নাকি? এটা গ্রাফের একটু ঝামেলা, বাট সবসময় এটাই হবে, সবচেয়ে নিচু পয়েন্টটাই হবে। না স্যার, এরপরে চিত্রটা স্যার, যে সুপার নরমালেরটাই, এটা হ্যাঁ, এটা একটু গ্রাফটা একটু বাঁকা সরে হবে, গেছে। একটু বাঁকা হবে। হ্যাঁ জি স্যার। স্যার এটা কি আমরা বাদ দিব এই গ্রাফটা? গ্রাফ, হ্যাঁ গ্রাফ তো বাদ, গ্রাফ বাদ, সব কাটে রাখছি এই যে এগুলো সব বাদ। আচ্ছা, তাহলে স্যার আপনি গত ক্লাসে বলছিলেন যে 3টা গ্রাফ ইম্পর্টেন্ট, তাহলে ওই 3টা কোনটা? স্যার 3টা গ্রাফ না, 3টা
টপিকের কথা বলছিলাম। আচ্ছা তিনটা টপিক হচ্ছে আপনার ওই যে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি এবং অলিগোপলি, এই তিনটা টপিক বলছিলাম ইম্পর্টেন্ট। ওগুলার বলছিলাম যে এমফাসাইজ করতে ম্যাথের উপরে প্লাস গ্রাফের উপরে। সময় যত ঘনাচ্ছে এখন এর জন্য মানে সময় প্রায় ঘনায় আসছে আপনাদের, এই জন্য বলছি গ্রাফটা আপাতত অ্যাভয়েড করেন। স্যার পারফেক্ট কম্পিটিশন আর স্যার, মনোপলি theory-র জন্য ম্যাথটা কোনগুলো তো important? অত ইম্পর্টেন্ট না না? তিনটাই ইম্পর্টেন্ট স্যার। স্যার থিওরির জন্য কোন মানে কি কি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে? আমি আবার একটু বলে দিব না, বাট লাস্ট ক্লাস আপনারা ছিলেন না, বলে দিয়েছিলাম তো, আবার বলে দিব না। দাঁড়ান ম্যাথটা শেষ করে নি, ম্যাথ শেষ করি। স্যার আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, থিওরির জন্য মনোপসনি আর অলিগোপসনি। আচ্ছা আচ্ছা, আপনার ম্যাথ দেখেন, এই ম্যাথ তো শেষ হয় না আমাদের। আচ্ছা, এমআর পর্যন্ত এতটুকু আপনারা যে কি বলে প্ল্যান ডিমান্ডের এমআর পর্যন্ত বের করলাম, এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন আপনারা কি করবেন, এমআর কেমনে বের করবেন? কিউ এর ভ্যালুটা বসাইলেই হয়ে যাবে, তাই না? এখানে কার ভ্যালু আননোন আছে, কিউ এর ভ্যালুটা না? এই যে কিউ এর স্যার এখানে শুধু আমরা ডাবল করে দিলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা এই যে স্লোপটা ডাবল করে দিলেই হয়ে যাবে, কারণ এয়ার এর স্লোপ, এই স্লোপ অফ এমআর ইকুয়ালস হচ্ছে 2 ইনটু স্লোপ অফ এয়ার। ঠিক আছে, এর জন্য দ্বিগুণ করে দিলেই হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন। এই ইন্টারসেপ্টটা কিন্তু চেঞ্জ হবে না, এটা খালি মাথায় রাখবেন। এই যে ইন্টারসেপ্ট যেটা আছে না, ইন্টারসেপ্ট এখানেও 16 এখানেও 16, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে স্লোপটা। স্লোপ হচ্ছে এয়ার এর স্লোপের চেয়ে এমআর এর স্লোপটা দ্বিগুণ হয়ে যাবে এখানে জাস্ট। আর এখানে কিউ এর ভ্যালু বসাবেন, কিউ এর ভ্যালু বসায় যে মানটা বের হবে সেটাই হচ্ছে আমার এই যে প্ল্যান ডিমান্ডের ক্ষেত্রে এমআর। ওকে, এবার অ্যাকচুয়াল ডিমান্ডের ক্ষেত্রে আসেন। অ্যাকচুয়াল ডিমান্ডের ক্ষেত্রেও সেম, আপনার যে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা থেকে পি এর ইকুয়েশনটা বের করবেন, পি আকারে এই যে বের করছেন, এইটাই হচ্ছে আপনার এয়ার এর ভ্যালু। আর এয়ার এর ভ্যালুর যে স্লোপটা আছে, স্লোপের সাথে 2 গুণ করে দিলে যেটা পাবেন সেটাই হচ্ছে এমআর এর ভ্যালু। ওকে জি স্যার। জি স্যার। আর সেখানে কিউ এর ভ্যালুটা আপনি বসাই দিবেন, তাহলে যেটা পাবেন সেটা এমআর এর অ্যাকচুয়াল ভ্যালু। এখন আপনাকে রেঞ্জ বের করতে বলছে, তাই না? আপনি পেয়ে গেছেন না, এই যে -20 থেকে 4 একটা রেঞ্জ পেয়ে গেছেন না আপনি এমআর এর? একটা আসছে 20, একটা আসছে 4, তাহলে রেঞ্জ কত হবে? -20 থেকে 4 না? জি স্যার। কিন্তু মার্জিনাল কস্ট এই ক্ষেত্রে যদি আমাদের নেগেটিভ হয়ে যায়, তার মানে কি আমরা লসের উপরে লসে থাকবো। এর জন্য মার্জিনাল কস্ট আমরা কখনো নেগেটিভ অ্যাকসেপ্ট করি না। এর জন্য এখানে ভ্যালুটা -20 থাকলেও এটা শুরু করব কত থেকে? আমরা 0 থেকে। যেই মান থেকে, যেই ভ্যালু থেকে আমাদের মার্জিনাল রেভিনিউ বা মার্জিনাল কস্ট আমরা অ্যাপ্রুভ করতে পারি সেই পয়েন্টটা থেকে। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে রেঞ্জ কত হবে? 0 to 4। এই যে 0 to 4, বুঝতে পারছেন? সমস্যা হবে না তো তাহলে? না স্যার এই চ্যাপ্টারের ম্যাথ গুলো তো স্যার মোটামুটি বুঝলাম। এখন স্যার লাস্ট চ্যাপ্টারের থিওরিতে অনেকের সমস্যা আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। জি স্যার, লাস্ট চ্যাপ্টারটা অনেক বেশি সমস্যা হচ্ছে। ওকে ফাইন, এবার এই যে লাস্টেরটা একটু দেখে নেব। স্যার এই চ্যাপ্টারের থিওরিটা একটু বলে ভালো হতো। আমরা ম্যাথটা শেষ করি না, ম্যাথটা শেষ করি, দাঁড়ান আপনারা একটু দাঁড়ান, ম্যাথটা শেষ করি আস্তে আস্তে একজন একজন করে। ওকে, সিরিয়াল বাই সিরিয়াল যাই। ওকে ওকে ওকে। এবার 3 নম্বরটা দেখেন কি বলছে। প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস এন্ড কোয়ান্টিটি হোয়েন এমসি ইকুয়ালস 5। মার্জিনাল কস্ট যদি 5 হয় তাহলে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস। এই যে আপনারা যে এই একটা জিনিসের কথা যে 100 বার বলছি, ওই জিনিসটাই। প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশনটা কি? এমআর সমান এই স্যারেরা এমসি এমআর সমান তোরা MC না? ইমোজি দিস না রে ভাই। এখানে আপনাদের প্রফিট ম্যাক্সিমাইজিং যখনই বলবে বা প্রফিট ম্যাক্সিমাইজেশন যখনই বলবে, সেই কন্ডিশনটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল রেভিনিউ কত? আচ্ছা, এখানে আপনি আসলে ডিমান্ড আছে, মার্জিনাল রেভিনিউ দুইটা বের করছেন না, একটা প্ল্যান্ড একটা অ্যাকচুয়াল। আপনি কোনটা ধরবেন? আপনার প্রফিট ম্যাক্সিমাইজিং কোনটাতে হবে, প্ল্যানে না অ্যাকচুয়ালে বলেন তো? অ্যাকচুয়ালে না প্ল্যান্ডে? আপনি প্ল্যান হাইস্ট লেভেলে কোনটা করেন, প্ল্যান নাকি অ্যাকচুয়াল হাইস্ট লেভেলে পান? হাইস্ট লেভেলের আপনি অ্যাকচুয়ালটা পাবেন কিনা কখনোই বলতে পারবেন না। আপনি প্ল্যান করেন যে আমি একেবারে 100% পাইতে চাই, সো আপনার প্রফিট ম্যাক্সিমাইজিং এমআর হবে হচ্ছে, মার্জিনাল রেভিনিউ হবে হচ্ছে প্ল্যান ডিমান্ডের যে এমআর। বুঝতে পারছেন? সো এখানে আপনি এমআর ব্যবহার করবেন হচ্ছে এই যে প্ল্যান্ড ডিমান্ডের যে এমআরটা আছে সেই এমআরটা ব্যবহার করবেন এখানে। আর এমসি বা মার্জিনাল কস্ট এটা আপনার দেওয়াই আছে, এই যে হোয়েন মার্জিনাল কস্ট ইকুয়ালস 5। তাহলে মার্জিনাল কস্টের ভ্যালুটা আপনি বসাই দিয়ে কি পাইলেন? এখানে কার ভ্যালু পাইলেন? এখানে ভ্যালু পাইলেন আপনার হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি।
বা প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, বুঝতে পারছেন? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বা প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি। এই কিউ এর ভ্যালুটা যদি আপনি এটা কার ডিমান্ড কার্ভটা কার ব্যবহার করছেন, প্ল্যান ডিমান্ডের না, তাহলে সেই প্ল্যান ডিমান্ডের যেই ইয়াটা আছে, ইকুয়েশনটা আছে, সেখানে যদি আপনি কিউ এর ভ্যালুটা বসাই দেন, তাহলে সেখান থেকে আপনি কার ভ্যালু বের করতে পারবেন, পি এর ভ্যালুটা বের করতে পারবেন। সেইটাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস, বুঝতে পারছেন? জি স্যার। ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অলিগোপলির ম্যাথ। আবার বলে দিচ্ছি, এই ম্যাথটার ব্যাপারে খুবই কেয়ারফুল, এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আছে কারো? আমরা চ্যাপ্টার ওয়াইজ যাই। আচ্ছা, ম্যাডাম বলছিলেন হচ্ছে এই চ্যাপ্টারের থিওরিগুলো আরেকবার বলতে, আমি লাস্ট টাইম বলে দিচ্ছি। থিওরির জন্য লাস্টের দিক থেকে আসি। থিওরির জন্য এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনোপসনি এন্ড অলিগোপসনি, অর্থাৎ এই দুইটা মার্কেট স্ট্রাকচার আপনাকে এক্সপ্লেইন করতে বলবে, আপনারা ব্রিফলি এক্সপ্লেইন করবেন। ক্লিয়ার? প্রথম টপিক হচ্ছে, তাহলে মানে লাস্টের দিক থেকে বলতেছি, মনোপসনি এন্ড অলিগোপসনি। ওকে, থিওরির জন্য। তারপর আসবে হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার যেগুলো আছে, ওগুলো তো হালকা পাতলা আপনার দেখতেই হবে, ওগুলো কিচ্ছু করার নেই। মানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার বলতে কোনগুলো বুঝাচ্ছি আমরা? মার্কেট স্ট্রাকচার বলতে যে কয় ধরনের চারটা যেটা আছে, চারটা ভাগ, চারটা যেটা আছে, চারটা বলতে ছয়টা বেসিক্যালি। এখানে প্রথমে চারটা আছে: পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, অলিগোপসনি এবং মনোপসনি, তাই না? তার মধ্যে এই ছয়টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি দুইটা আমরা কোনটাকে বলছি? অলিগোপসনি আর মনোপসনি। ওকে, লাস্টের দুইটা, বুঝতে পারছেন? আর এগুলা হালকা পাতলা একটু দেখে নিন টিভির জন্য। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার এই চ্যাপ্টারে কারো সমস্যা আছে কোনো? না স্যার। নো স্যার। না স্যার, লাস্ট চ্যাপ্টারটা। ওকে ফাইন, লাস্ট চ্যাপ্টারে চলে যাচ্ছি আমরা। আরে ভাই, সিকোয়েন্স অনুযায়ী যাক না, তারপরেরটা যাক, তারপরেরটা যাক, এভাবে যাক। লাস্ট বললে তো হবে না, না সবগুলো না, আপনাদের আমি হচ্ছে আপনাদের সলভ করতেছি, আপনাদের যেগুলোতে সমস্যা আছে ওগুলাই আপনারা বলেন, সমস্যা নাই, একজন একজন করে বলেন। সিকোয়েন্স অনুযায়ী গেলে তো এটা সেকেন্ডে ছিল, কস্ট এভিনিউমেটা তোমরা শেষ করে ফেলছো। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে বেশি প্রবলেম বেশিরভাগেরই। একটু দাঁড়ান, একটু আচ্ছা, মানে আজকের মেইন ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যা যা, ওই যে আপনাদের বলেই নিয়েছিলাম, প্রবলেম নোট ডাউন করবেন, এরপরে আসবেন একজন একজন করে, কোনো প্যারা নাই। যে টপিকে আগে বা পরে হোক এটা নিয়েও কোনো প্যারা নাই, এগুলো কারণ একটার সাথে আরেকটা রিলেটেড না। ওকে, সো আপনারা বলেন, একজন একজন করে বলেন, কোনো প্যারা নেই। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যানালাইসিস, এটাতে কি সমস্যা বলেন? স্যার এখানে প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিসের যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে স্যার আমাদের একটা পিডিএফ প্রোভাইড করছিল, ওখানে এক ফর্মুলা দিয়ে করা, আর আপনি হচ্ছে ক্লাসে আরেক রকম ভাবে করাইছেন। তো হচ্ছে মানে দুইটা আপনি যদি ইন দা এন্ড অফ দা ডে অ্যানসার বের করেন, সেম ভ্যালু বের হবে। আপনি যেটাতে কমফোর্টেবল, মানে হচ্ছে আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন, চাইলে ওটা দিয়েই করতে পারেন। আর যেহেতু ম্যাথগুলো করাইছি, ম্যাথগুলো যেহেতু আমি করাইছি, সো আমি প্রেফার করব, মানে আমি প্রেফার করব বলতে এমন না যে আপনি ওইটা দিলে আমি কাইটা দিব। যেটা বলতেছি সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমার কাছে তুলনামূলক মনে হয়েছে সহজ, আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য এটা প্রেফারেবল হবে, এই জন্য এগুলো দিয়ে করাইছি, বুঝতে পারছেন? ওকে স্যার। জি স্যার। স্যার আইআরআর এর বিতে একটু প্রবলেম ছিল। ওকে, আইআরআর স্যার লাস্টের ম্যাথে আইআরআরটা ওইটা। ও লাস্টে, একেবারে লাস্টেরটা এন্ড টু এন্ড যে অ্যানালাইসিস ওইটা। জি স্যার। জি স্যার। বলেন স্যার এখানে বিতে আনডিফাইন্ড কেন হলো? স্যার আইআরআর প্রসেসটা একটু ফুল বলে দেন, ওটা একটু বুঝি নাই আমি। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার আমি যেটা রিকমেন্ড করব আপনাদের, যদি আপনাদের পক্ষে পসিবল হয়, এই জিনিসটা আপনার কাইন্ড অফ মুখস্থের মতো একটু করে নিয়ে যায়। আই এম সরি টু সে, এটার ব্যাপারটা কি, অপশন বিটা আনডিফাইন্ড কেন হইছে? কারণ এখানে আই এর যে কয়টা ভ্যালু নিয়ে আপনি চেক করতে চান, আমরা কি করছিলাম, ট্রায়াল এন্ড এরর প্রসেস না? অর্থাৎ আই এর কয়েকটা ভ্যালু নিয়ে আমাদের চেক করতে হয় না?
এখন আয়ের যে কটা ভ্যালু নিয়ে আপনি চেক করেন না কেন, এই ভ্যালুটা হচ্ছে আপনার এই যে এইখানের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুর কাছাকাছি আসবে। আর এখানে ইনিশিয়াল কস্ট 0 দেওয়া এই কারণে নেয়। আর ইনিশিয়াল, হ্যাঁ, যে আরেকটা ব্যাপার ছিল, হ্যাঁ, ইনিশিয়াল কস্ট 0 একটা ব্যাপার ছিল। জি স্যার, উপরে টেবিলে 0 দেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার স্যার এখানে আইআরটা ইটারেটিভ ওয়েতে বার করছে, কিন্তু আমরা তো এত সময় পাবো না ক্যালকুলেশন করার, তাই না? এই জন্যই বলছি আপনারা এই জিনিসটা একটু মুখস্থের মতো করে নিয়ে যায়, হ্যাঁ। যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে কিভাবে করবো? আমি মুখস্থ করে যাই, যদি সংখ্যা চেঞ্জ করে দেওয়ার প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই দাও। ওকে, ফাইন। তাহলে এটা আমি একটু দেখাচ্ছি। আর একজন বলছিলেন যে পুরো প্রসেসটাই দেখানোর জন্য, সো একটু দেখেন। হ্যাঁ, এখানে তাহলে আইআর এর মাধ্যমে আপনাকে কি করতে, অপশন 3টা হচ্ছে চেক করতে বলছি, চেক করে হচ্ছে কোনটা প্রেফারেবল সেটা চেক করতে বলছি। ওকে, ফাইন। আমরা তাহলে চেক করার জন্য প্রথমে যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমার প্রেজেন্ট কত হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আমার প্রেজেন্ট ওর্থ যেটা আছে, প্রেজেন্ট ওর্থটা 0 হবে, তাই না? আইআরআর এর ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে প্রেজেন্ট ওর্থ ইকুয়াল 0, এই যে এখানে দেওয়া আছে প্রেজেন্ট ওর্থ ইকুয়াল 0। ওকে, ফাইন, এটা ধরে আমরা আগাবো। এবার কি করব তাহলে, যদি অপশন এর ক্ষেত্রে আমরা করতে চাই তাহলে আমার সেখানে যেহেতু প্রেজেন্ট ওর্থ 0, তার মানে প্রেজেন্ট ওর্থটা বের করতে হবে না অপশন এর। অপশন এ যেটা আছে সেটা কি বের করতে হবে? প্রেজেন্ট ওর্থ। বুঝতে পারছি? আবার বলি স্যার, ইন্টারনাল রেট অফ রিটার্ন যখন আপনি বের করতে চাবেন, আপনার একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে, সেটা হচ্ছে ওই প্রজেক্টের প্রেজেন্ট ওর্থ কত হবে? 0 হবে। ওকে, তার মানে আপনার কি করতে হবে? ওই প্রজেক্টের প্রেজেন্ট ওর্থের ভ্যালুটা বের করতে হবে, মানে প্রেজেন্ট ওর্থটা বের করতে হবে। যে অপশন এর ক্ষেত্রে যখন আমরা করব, তাহলে প্রথমে আমরা এই অপশন এর প্রেজেন্ট ওর্থটা বের করে নিব। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ওর্থ কেমনে বের করবেন? এই যে প্রথমটা আছে ইনভেস্টমেন্ট মাইনাস আকারে, অর্থাৎ এই যে এখানে তো আপনি বের করছেন এই অপশন এর প্রেজেন্ট ওর্থ, তাই না? 530.04। আচ্ছা, আপনারা কি করবেন? এইটা প্রেজেন্ট অর্থ বের করবেন, তাই না? এখন প্রেজেন্ট অর্থ যে বের করবেন আর আইআরআর যে বের করতে হয়, সেই আইআরআর বের করতে হয় একটা নির্দিষ্ট আয় বা ইন্টারেস্ট রেটের জন্য, তাই না? তার মানে আইআরআর এর প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট রেট বের করা। বুঝতে পারছি? সো ওইটার জন্য প্রথমে আমাদের কন্ডিশন কি ধরে নিতে হইছে? প্রেজেন্ট অর্থ ইকুয়ালস 0। তাহলে আমরা কি করব? এই যে অপশন এ যেটা আছে সেটা প্রেজেন্ট অর্থটা বের করব। তাহলে প্রেজেন্ট অর্থ বের করতে গেলে প্রথম যে পোরশনটা আছে সেটা কি হবে? প্রথমে আছে হচ্ছে -500 ইনভেস্টমেন্ট। এটা কিসে আছে? প্রেজেন্ট না? জি স্যার। তাহলে প্রেজেন্টটাকে আপনি কিসে বের করবেন? প্রেজেন্ট অর্থেই বের করবেন না? তাহলে এটা তো আর চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে না। তাহলে এই যে 500 500ই থেকে গেল। ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার 270 আছে না? 270 কার ভ্যালু? এটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো যেটা আছে, সেই নেট ক্যাশ ফ্লোর ভ্যালু। এই যে এখান থেকে আমরা বের করছিলাম 350 থেকে 80 বিয়োগ করলে 270 থাকে, সেটার ভ্যালু বের করছিলাম। এবং এটা দেওয়া আছে অ্যানুয়ালি, তাহলে বের করতে হবে প্রেজেন্টে, তাই না? তাহলে এ গিভেন পি বের করতে হবে। তাহলে এই যে পি বাই এ। এবার এন এর ভ্যালু তো আমরা জানি, এটা হচ্ছে 5 বছর যাবত প্রজেক্ট, কিন্তু আয়ের ভ্যালুটাই আমাদের বের করতে হবে। মনে থাকবে, আইআর এ প্রথমে বের করতে হবে আয়ের ভ্যালু, এর জন্য আমরা আয়ের ভ্যালুটা বসাইতে পারতেছি না। তারপরে কি আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্যালভেজ ভ্যালু ছিল খুব সম্ভবত। স্যালভেজ ভ্যালু ছিল হচ্ছে 100, তার মানে এটা দেওয়া আছে ফিউচার ভ্যালু। আপনাকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালুতে, যেহেতু আমরা প্রেজেন্ট অর্থ ব্যবহার করতেছি। তাহলে আপনার দেওয়া আছে ফিউচারে, বের করতে হবে প্রেজেন্ট অর্থে, তার মানে পি বাই এফ। আর আয়ের ভ্যালু বের করতে হবে, আর এখানে 5 দেওয়া আছে, এটা ইকুয়ালস হচ্ছে 0। এই পুরোটার ভ্যালু কত? 0, তাই না? এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এবার ট্রায়াল করে দেখতে হবে যে আয়ের ভ্যালুটা কত কত আপনি ধরতে পারবেন। এখন এখানে প্রথমে ওরা যেটা ধরছে সেটা হচ্ছে 40%। এখানে দেওয়া আছে কত পার্সেন্ট? স্যার ট্রায়াল করার সময় বুঝবো কিভাবে কোনটা ধরবো? এটা আসলে র‍্যান্ডম গেস। আপনারা একটু দাঁড়ান তো, আমি একটু আমাদের এর সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, একটু দাঁড়ান।
Koshi mic off or গানটা ভালো ছিল। মাইক অফ করার কি ছিল, গাই তো। তোমরা শুনতে চাও নাকি? গানটা তো আমরা শুনতেছিলাম, কে হা হা দিল? আচ্ছা শুনেন ভাই, একটু ব্যস্ত আছে তো, বলছি একটু পরে কল দিচ্ছে তো আপনারা। আচ্ছা আপাতত আয়ারটা রাখেন। আপনারা কি বলে, আর আর কোনো সমস্যা থাকলে এখান থেকে বলেন, আয়ারটা আপাতত একটু অফ রাখেন। নেক্সট এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, তারপরে ভাই রেসপন্স করুক, তারপর না স্যার এই চ্যাপ্টারটা তো থিওরি কোনো কিছু আসবে না, সেক্ষেত্রে ম্যাথ কোনটার উপর ফোকাস করা আমাদের জন্য বেটার হবে। দাঁড়ান একটু কলার। স্যার ম্যাথ গুলো কোনগুলো করলে আমাদের জন্য ভালো হবে? হ্যাঁ সুদীপ স্যার দাঁড়ান একটা মিনিট, স্যার মাইক অফ দিচ্ছে তো, দাঁড়ান। হ্যাঁ স্যার, সুদীপ স্যার বলেন। স্যার এই এই চ্যাপ্টার থেকে আমাদের কি কোন ম্যাথ গুলো করলে ভালো হবে সেটা বলেন স্যার, তাহলে একটু অনেক আগায় যাবে আমাদের, কারণ সব করতে যায় মাথায় ইয়া হয়ে যাবে স্যার। এটার জন্য হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আপনাদের স্যার বলছেন যে এই ম্যাথ টাইপের হচ্ছে ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট। লাস্টের যে ম্যাথটা করাইছিলাম না, এই ম্যাথটাই কিন্তু আপনার পুরো চ্যাপ্টারের ম্যাথগুলোকে সাম আপ করছে না। সো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি স্যার স্যার। দার্জিলিং তিনটাই আসতে পারে, যেমন এই যে পিডব্লিউ, তারপর হচ্ছে আইআরআর, মানে তিনটা মেথডই কি আসবে একসাথে নাকি যেখানে একটা আসবে? এগুলো আলাদা আলাদা, ধরেন এগুলো একসাথে কখনোই আসবে না। আর হচ্ছে কি আপনার স্পেসিফিক্যালি তো উল্লেখ করে দেওয়াই থাকবে কোনটার মাধ্যমে আপনি পড়বেন। সো আলাদা আলাদাই আসবে। মানে ধরেন আলাদা আলাদা বলতে কি, ধরেন আপনার একটা ম্যাথ দেওয়া আছে, ধরেন তালিকা, এরকম যদি তালিকা থাকে, হ্যাঁ একটা তালিকা দেওয়া আছে, আপনাকে 1 নম্বরে বা এ নম্বরে বললো যে এই পদ্ধতিতে করেন, বি নম্বরে বললো যে আপনি এই পদ্ধতিতে না করে আরেক পদ্ধতিতে করেন, বুঝতে পারছেন? এই টাইপের হয়তো কোশ্চেন আসবে। আর এটা হচ্ছে ম্যাথের জন্য, ঠিক আছে? ম্যাথের জন্য তো জাস্ট এই যে অ্যানালাইসিস গুলা, বিশেষ করে আপনাদের প্রথম থেকেই বলছিলাম প্রথম 3টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আর হচ্ছে থিওরির জন্য এই চ্যাপ্টার থেকে আমি বলছিলাম কয়েকটা টপিক, সেটা হচ্ছে যেমন একটা ছিল প্রথমে তো আপনাদের ওই যে জানা লাগবে যে প্রজেক্ট অ্যানালাইসিস যেটা আছে, প্রজেক্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার এই ইঞ্জিনিয়ারিং ডিসিশন মেকিংটা কেন লাগতেছে, এটা একটা। তারপর হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, এটা একটা। আর হচ্ছে ক্যাশ ফ্লো। এই 3টা টপিক ভালো মতো পড়তে বলছিলাম, তাই না? এই 3টা টপিক হচ্ছে আপনার থিওরির জন্য অনেক ভালো মতো দেখতে বলছিলাম, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন স্যার? এইখানে এই যে ক্যাশ ফ্লো কনসেপ্টস, यस স্যার। আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে ক্যাশ ফ্লো কনসেপ্টস, তারপর হচ্ছে আপনার টাইম ভ্যালু অফ মানি, আর হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং ডিসিশন মেকিংটা আপনার ইঞ্জিনিয়ারিং ইকোনমিতে কেন লাগবে, মানে ইঞ্জিনিয়ারিং এই প্রজেক্ট অ্যানালাইসিস কেন লাগবে, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়ান আর একটু দাঁড়ান, লাস্ট টাইম।
আচ্ছা শুনতে পাচ্ছেন? আইআরআর যেটা আছে সেটা হচ্ছে আপনার লাস্ট যে এক্সাম্পলটা দেওয়া আছে না, শুনতে পাচ্ছেন আপনারা? যে ম্যাথটা দেওয়া আছে আপনারা হুবহু জাস্ট এইটা কইরা যাইবেন, আর ওটা গলধু করবেন না কি কেমনে করবেন এখন আপনি বুঝাইলে বুঝবেন না, এটা বুঝতে পারছি। জাস্ট এটা একটু মনে রাখেন, ঠিক আছে? তাহলে জি স্যার। হচ্ছে ওই যেরকম আসে ওই রকমই করে দেব স্যার, মার্কটা স্যার বাকিটা আপনি দেখেন স্যার, আমরা এটাই করে দেব হুবহু। বাকিটা আমি দেখবো, কোনো প্যারা নেই। আপনারা হচ্ছে অ্যাজিউম করে আইআরআর বসাই দিয়ে একটা কম্পেয়ার করব, তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, শোনেন আমার কথা এবার। এখানের মধ্যে থেকে এই যে আইআর যে অ্যানালাইসিসটা আছে, সব একটু ভালো মতো শুনেন। আইআরআর যে অ্যানালাইসিসটা আছে আপনারা জাস্ট এইটা কোনোভাবে দেখে যান, নকল করেন না আবার, ঠিক আছে? স্যার এদিকে একটু সমস্যা আছে স্যার বলেন। তার অপশন এ তে এদিকে -500 হওয়ার কথা না, যেহেতু হ্যাঁ -500 গুড পয়েন্ট। আপনাদের কি বলতেছি, আপনারা আবার শুনবেন কি কোনোভাবে? হ্যাঁ বলেন স্যার। ইএমভি অ্যানালাইসিস দিয়ে দিতে পারে? ইএমভি দিতেই পারে স্যার, বাট আপনাদের ম্যাথের জন্য প্রথম দিনটা ইম্পর্টেন্ট স্যার। আর আইআর এর যেটা, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন আবার। আইআরআর যেটা আছে আপনারা এইটা থিওরিটা একটু ভালো মতো দেখেন। আইআর কিন্তু আমি বলছিলাম ওই যে আইআর থিওরির পোরশনটা বলতে ভুলে গেছি। অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশনস আপনাদের ক্লাসে বলছিলাম না আমি, এটা ইম্পর্টেন্ট পড়ে নিতে বলছিলাম না সবাইকে? জি স্যার। আইআরআর এর থিওরিটা একটু পড়েন, আর ম্যাথটা জাস্ট হুবহু এখানে যা আছে একটু দেখে নেন। কি বলছি বা কি বুঝাইছি এটা তো বুঝছেন আশা করি, আর সেকেন্ড টাইম রিপিট করব না। ওকে? জি স্যার। ফারজানা ম্যাম কিছু বলবেন? স্যার গ্রাফ কোনগুলা করব আর কোনগুলা বাদ, এটা একটু কনফিউজড। স্যার ইনভেস্টের ম্যাথে মানে ইনভেস্টের সময় যে আমরা মাইনাস লিখি না, এখানে মাইনাস মানে 500 হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ওই যে একটু আগে একজন বলছেন এটা মাইনাস। স্যার ফিলিপস কার্ভটা একটু যদি বুঝাই দিতেন। স্যার আবার বলেন। স্যার ফিলিপস কার্ভটা ওটা যদি একটু বুঝাই দিতেন। স্যার এই চ্যাপ্টার, এই যে আমরা একটু চ্যাপ্টারে যাই। হ্যাঁ এই চ্যাপ্টারে তাহলে যেটা বললাম আইআরআরটা আপনি থিওরি দেখবেন আর ম্যাথটা এটা হালকা পাতলা দেখে যাবেন, ব্যাস। আর কোনো এই চ্যাপ্টারে আর কোনো কিছু? স্যার আমরা হচ্ছে অনেকেই ক্লাসে জয়েন করতে পারি নাই, তো যার কারণে হচ্ছে আমি একটা ফ্রেন্ডের স্ক্রিন রেকর্ড মানে স্ক্রিন শেয়ার থেকে আমি ক্লাস করতেছিলাম। তো স্যার এখানে হচ্ছে ওই যে আইআর এর -5 বলতে কি মানে একটু কি জানি বলছিল এটা কোনটা স্যার? এই যে একটু আগে যে ম্যাথটা বললেন এই যে এটা -500। জি জি এটা স্যার -500 হবে আর কি, প্লাস না, এটা একটু কম দাও। আচ্ছা ঠিক আছে স্যার, কারণ ইনভেস্টমেন্ট তো মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা শেষ। ওকে স্যার গ্রাফেরটা একটু বিষয়টা যদি বলতেন। গ্রাফের ব্যাপারটা হচ্ছে আমরা আপাতত যেটা দেখলাম ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে আপনাদের গ্রাফ তো লাগবেই না। মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে গ্রাফ বলছি আপনাদের দুইটা দেখতে। কোনটা? আপনার মনোপলি কিভাবে চিনবেন, মনোপলির সিম্পল যে গ্রাফটা, প্রফিট লস ওগুলা না, মনোপলির সিম্পল গ্রাফটা। আর হচ্ছে পারফেক্ট কম্পিটিশন সিম্পল গ্রাফটা, মানে আপনি কিভাবে চিনবেন ওটারও প্রফিট লস কোনো কিছু না। এই দুইটা চ্যাপ্টার বুঝছেন? আর ম্যাক্রো ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এখানে তেমন কোনো গ্রাফ নাই। আর কস্ট রেভিনিউ প্রফিট, এইটার মধ্যে আপনার গ্রাফটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কস্টেরটা খুব ভালো মতো দেখে নেবেন, দেখাচ্ছি। আচ্ছা এই চ্যাপ্টার তাহলে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যানালাইসিসের তো আর কারো কিছু নাই? স্যার প্রথম তিনটা ম্যাথের কথা যে বললেন যে ইম্পর্টেন্ট, ওই তিনটা ম্যাথ কোনটা স্যার এখানকার? প্রথম তিনটা মেথড বলছি স্যার, মানে প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস, ফিউচার ওর্থ অ্যানালাইসিস, অ্যানুয়াল ওর্থ অ্যানালাইসিস। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আচ্ছা এই স্যার কি বললেন স্যার, শোনা যাইতেছে না। ওই যে আপনাদের অ্যানালাইসিসে প্রজেক্ট অ্যানালাইসিসে 6টা ম্যাথ আছে, ঠিক আছে? 6টা মেথড আছে, ঠিক আছে? 6টা মেথডের মধ্যে ম্যাথের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম তিনটা, অর্থাৎ কোনটা? প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস, ফিউচার ওর্থ অ্যানালাইসিস, অ্যানুয়াল ওর্থ অ্যানালাইসিস। আর বলছিলাম ডাজন্ট মিন যে আপনি বাকিগুলা বাদ দিবেন। আচ্ছা এইখানের মধ্যে থেকে আপনার এই যে টোটাল কস্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, কস্টের জন্য, আর এই যে ভ্যারিয়েবল কস্ট, মানে কস্ট যে কয়টা গ্রাফ আছে এই কস্টের গ্রাফগুলো আপনাদের জন্য জরুরি। গ্রাফ জিজ্ঞেস করছিলেন না, গ্রাফের জন্য এই কস্টের গ্রাফগুলো জরুরি। ওকে আচ্ছা স্যার একটু ফাস্ট যান, আমার আসলে 45 স্যার এই চ্যাপ্টারে একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 18 নম্বর পেজে একটা ম্যাথ আছে স্যার।
ওই যে টেবিলের একটা ম্যাথ আছে, ওই যে শাটডাউন ডাউন এই রিলেটেড একটা ম্যাথ আছে। এই আপনি কি ইয়াতে ছিলেন না, লাস্ট ক্লাসে ছিলেন না? ছিলাম স্যার, ওই ম্যাথটা একটু স্যার আমার সমস্যা ছিল, এটার নিচে স্যার, এরও নিচে। সেইটা এই যে স্যার এইটা স্যার, মানে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছিল যে কখন এই টেবিলটা কিভাবে ফিল করব। বুঝতে পারছি স্যার। আচ্ছা দাঁড়া, আচ্ছা নরমালি এই ডিসিশনটা আপনি কি বুঝেন যে, আপনারা সবাই বলেন, আপনারা শুধু এই ডিসিশনটা বুঝেন যে আমার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের চেয়ে প্রাইসটা যদি কম হয়ে যায়, তাহলে আমি ওই পয়েন্টে একটা যে যাই করতেছি না কেন, একটা বিজনেস বা যাই করতেছি না কেন, ওইটা কেন আমি বন্ধ করে দিব, এটা বুঝেন? জি স্যার, এতটুকু বুঝি স্যার। অর্থাৎ আপনার রেগুলার যে কস্টটা আছে আপনি ওইটাও কভার আপ করতে পারতেছেন না, তাই না? জি স্যার। হ্যাঁ, এইটাই, এইখানেই আপনার ডিসিশনটা আসতেছে। শাটডাউন, এই যে এইগুলাতে আপনার শাটডাউন ডিসিশন দেখায়নি, ওকে? এগুলাতে শাটডাউন ডিসিশন দেখায়নি, শাটডাউন ডিসিশন দেখাইছে শুধুমাত্র এখানে। বুঝতে পারছেন? এখন শাটডাউন ডিসিশন মানে কি, আপনার পি যদি এবিএসসি এর চেয়ে ছোট হয়, তাহলে দেখেন এখানে পি কত ধরে নিছে, 30 সব সময়ের জন্য 30 ধরে নিছে, ক্লিয়ার? তাহলে এবার কম্পেয়ার করবেন কার সাথে? এবিসি এর সাথে। এবিসি এখানে কত আছে? জি স্যার 80। তার মানে এই ক্ষেত্রে কস্ট বেশি হয়ে যাচ্ছে, শাটডাউন, বুঝছি? জি স্যার। এই ক্ষেত্রে 70 আছে, শাটডাউন, 60 আছে, শাটডাউন। সবগুলা এখানের ভ্যালুগুলা এভারেজ ভ্যারিয়েবল কস্ট সবগুলা প্রাইসের চেয়ে, প্রাইস যত ধরছেন 30, এই 30 এর চেয়ে কম না? জি স্যার। সরি, বেশি স্যার, বেশি। সব জায়গায় বেশি না, মানে পিটা সব জায়গাতেই কম না। তার মানে পি যেহেতু সব জায়গাতেই কম, তার মানে প্রত্যেকটা জায়গায় আমার লস ইনকার্ড হবে এবং খুব বাজেভাবে লস ইনকার্ড হবে, মানে আমি আমার ভ্যারিয়েবল কস্টও উঠাইতে পারবো না। এর জন্য প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে শাটডাউন পয়েন্ট। তার জন্য পি 30 এর জন্য, পি যখন 30 হবে, বুঝতে পারছেন? স্যার আমাদের পরীক্ষায় তাহলে এই জিনিসটা কিভাবে আসতে পারে, মানে যদি এরকম আসে? এই যে এইরকম আপনার এভারেজ ভ্যারিয়েবল কস্ট দেওয়া থাকবে, আর প্রাইসটা কি আমাদের বলা থাকবে যে হ্যাঁ প্রাইস এগুলো নিয়ে হচ্ছে কম্পেয়ার করো? আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে আপনার এই যে এভারেজ ভ্যারিয়েবল কস্ট বা এই জিনিসগুলা, কিছু জিনিস দেওয়া থাকবে, কিছু বের করে নিতে হবে। এটার জন্য কি বলছিলাম? এটার জন্য বলছিলাম এই যে এখানে যা ফর্মুলা আছে প্রথম দিকে, বিশেষ করে কস্ট আর হচ্ছে রেভিনিউ, কস্ট আর রেভিনিউ সব ফর্মুলা কিন্তু অনেক ভালো মতো দেখতে পেয়েছিলাম, এটা একটু মাথায় রাখবেন। জি স্যার, এটা তো স্যার মার্কেট স্ট্রাকচারে ম্যাথ করতে করতেই দেখা হয়ে গেছে অনেকগুলাই। সো ওগুলা দিলে আপনারা পাইরে যাবেন। ওই শাটডাউন ডিসিশনে আপনি শুধুমাত্র শাটডাউন কেসে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কোনটা? পি ইজ লেস দ্যান এবিসি হচ্ছে কি হচ্ছে না, যদি হয় তাহলে শাটডাউন, না হলে শাটডাউন না। যেমন ধরেন এই যে এই 60 এর কথা চিন্তা করেন, এই পয়েন্টে আমরা চিন্তা করতেছি যে শাটডাউন ডিসিশন নিব কি নিব না, ওকে? তখন পি ইকুয়ালস হচ্ছে 60, তখন দেখেন 80 বড়, তার মানে এখানে শাটডাউন করব, তাই না? এটাতে শাটডাউন করব না। যখন পি কত, পি ধরে নিছি আমরা 60, ওকে? জি স্যার। তাহলে প্রথমটার ক্ষেত্রে 80 এর ক্ষেত্রে পি হচ্ছে ছোট, তার মানে এটা শাটডাউন, তার মানে এটা আমি চালাবো না। তারপর সেকেন্ডটা 70, এটাও কিন্তু পিটা ছোট, তার মানে এটাও শাটডাউন। 60 সমান 60, এটাও শাটডাউন, কারণ এখানে আপনার জিরো হচ্ছে, আর আপনার জিরো বলতে এখানে কোনো কথা নেই। আপনার প্রফিট হইতে হবে, মানে এভারেজ ভ্যারিয়েবল কস্ট ওভার করতে হবে, মানে ওভার করতে হবে, বুঝতে পারছি? গ্রেটার হইতে হবে, পিকে গ্রেটার হইতে হবে যদি আপনি ফার্মটা চালাইতে চান। 53 আছে এভারেজ কস্ট, 53 মানে 53, আর প্রাইস হচ্ছে 60, সেলিং প্রাইস 60। তাহলে এখানে কি পি ছোট নাকি এবিসি ছোট? এই যে এইটার জন্য কি বড় স্যার, প্রাইস বড়। তার মানে এখানে কি শাটডাউন পয়েন্ট নাকি শাটডাউন পয়েন্ট? শাটডাউন হবে না, কেন হবে না স্যার, কন্টিনিউ থাকবে, চালাই যাবে।
তারপরে 50 হইলেও আপনি ব্যবসা চালাই যাবেন, 52 হইলেও চালাই যাবেন, 57 হইলেও চালাই যাবেন, 66 হইলে আপনি শাটডাউন করে দিবেন। শাটডাউন পয়েন্ট বুঝতে পারছেন আপনারা? জি স্যার। স্যার এই স্লাইড থেকে স্যার কেমন ধরনের থিওরি কোশ্চেন আসতে পারে? থিওরি কি কি আসতে পারে স্যার? এই ম্যাথে কি আমরা হচ্ছে চার্ট গ্রাফ লাগবে না শুধু আমরা ম্যাথ করে যাব? ম্যাথের ক্ষেত্রে ম্যাথে যদি ধরেন এই যে এরকম আপনার প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া থাকে, ঠিক আছে? ধরেন আমি আরেকটা দেখাই, এই যে এখানে আপনার দেওয়া আছে, ধরেন এই যে প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, আপনি কি কি দেওয়া আছে আমি একটু দাগ দিয়ে দিই। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তারপর হচ্ছে ফিক্সড কস্ট দেওয়া আছে, ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই আপনার, ঠিক আছে? এই চারটা জিনিস দেওয়া আছে, তাহলে আপনারা বাকি সব বের করতে পারবেন না? জি স্যার, বের করতে পারবো। জি স্যার, বের করা যাবে, কিন্তু স্যার গ্রাফ কি দিব আমরা? গ্রাফ না, এটা ক্ষেত্রে গ্রাফ দিবেন না, এটা ম্যাথ, টোটালি ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে তাহলে এই ইয়া থেকে কস্ট রেভিনিউ থেকে আমরা কোনো গ্রাফ দিচ্ছি না ম্যাথের সাথে? না স্যার, না স্যার, কোনো ব্যাপার না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর আপনারা ম্যাথ, আমি আপনাদের মনে হয় ক্লাসে বলছিলাম এর আগেও, তাই না? যে ম্যাথ এই গ্রাফ আসলে আপনাদের যে অ্যানালাইসিস গুলো আছে, ইকোনমিক্সের জন্য গ্রাফ পিওরলি লাগে, ওকে? বাট আপনাদের যে অ্যানালাইসিস গুলো আছে এখানে গ্রাফ কখনো লাগেই না আসলে, বুঝতে পারছেন? এইজন্য আপনারা চেষ্টা করবেন গ্রাফটা এগুলো কম দেওয়ার জন্য আসলে, ঠিক আছে? আর ওইটা প্যারা না, ওইটা আমি দেখবো, ওকে? আর আপনাদের খাতা কে দেখবে? আমি তো দেখবো, তাই না? প্যারা না। আচ্ছা স্যার ওই যে স্টার্টিং, বলেন স্যার। স্যার ওই যে স্টার্টিং এ আপনাকে যে কোশ্চেনটা করছিলাম না, আবার ওই বলেন। যে শর্ট রান কস্ট ফাংশন আর হচ্ছে টোটাল কস্ট ফাংশন সেম কিনা, তো স্যার প্র্যাকটিস কোশ্চেনের যে আমাদের যে পিডিএফটা আছে ওখানে হচ্ছে আপনার 11 আর 12 নাম্বার ম্যাথ, মানে মার্কেট স্ট্রাকচারের 25 নাম্বার পেজে যে ম্যাথটা আছে শর্ট রান কস্ট ফাংশন দিয়ে প্রফিট ইন ইকুইলিব্রিয়াম বের করতে, যেটা বলছে আর কি। জি স্যার, এটা কম্পারেটিভ ফাংশন, শর্ট রান কস্ট ফাংশন। শর্ট রান স্যার এই ফাংশন বলতে টোটাল কস্ট বোঝাবে, হ্যাঁ এখানে টোটাল কস্ট বোঝাবে। ও তার মানে স্যার ওই যে প্র্যাকটিস কোশ্চেনের 11 আর 12 নাম্বার ম্যাথটা সেম, মানে ওই শর্ট রান কস্ট ফাংশনের ওখানে যদি টোটাল কস্ট ফাংশন বলা থাকে তাহলেও ম্যাথটা সেমই আসবে নিয়মটা। এক্স্যাক্টলি, হ্যাঁ মনে পড়ছে আপনার ওই যেটা কথা বলছেন, এটা আমি এর আগেও দেখছিলাম, মনে পড়ছে। হ্যাঁ, শর্ট রান কস্ট ফাংশন বা আপনার এই লেখাও দেখা লাগবে না, ওকে? আপনার দেখবেন যে এই ইকুয়েশন কাট দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে না? সি মানে হচ্ছে সি, আরেকটা হচ্ছে টিসি দেয়া আছে, 12 নাম্বারটা টিসি দেয়া আছে স্যার। হ্যাঁ ওই তো, সি অথবা টিসি মানে কি? টোটাল কস্ট। জি স্যার। ওকে স্যার, একটু আপনারা একটু আর্লি যান, আমার হচ্ছে একটু কাজ আছে, তো আর কিছু কোশ্চেন আছে আপনাদের, না শেষ করে দিব? স্যার লাস্টের চ্যাপ্টার থেকে 3 নাম্বার চ্যাপ্টার স্যার। ম্যাক্রো ইকোনমিক্স। জি স্যার। স্যার এটা তো আপনাদের বলছিলাম যে এই যে এটা সিপিআই মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? এটা আপনারা আবার যতবার জিজ্ঞেস করুন আমি আপনাদের এটাই বলতে থাকি, সিপিআই। এটা আমি শুধুমাত্র টিচার হিসেবে না, ইকোনমিক্সের যে কোনো কেউ টিচার হিসেবে আপনাকে সবসময় এই ম্যাথটাই করতে দিবেন, কারণ এটা আমাদের অ্যানালাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে? সিপিআই, ওকে? শুরু থেকে আসি, এটা চোখে পড়ছে তো এর জন্য বলে দিলাম। আচ্ছা দেখেন, ম্যাক্রো ইকোনমিক্স কি, ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স এর পার্থক্য এই দুইটা। সার্কুলার ফ্লো অফ ইনকাম টু সেক্টর ইকোনমি একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরির জন্য, এটা গ্রাফ সহ দেখাইতে হবে, ওকে? এইটা গ্রাফ মাস্ট। ম্যাথ ওইভাবে লাগবে না, হালকা পাতলা চোখ তুলে দিতে পারেন। এই যে এই ফর্মুলাগুলো, এখানে যে ফর্মুলাগুলো আছে না, আপনাকে এমসিকিউ তে দিছিলাম, এই ফর্মুলাগুলো একটু দেখে নিন, কারণ এখান থেকে ম্যাথ দেওয়া হয়েছে কিনা আমি জানি না, দেওয়ার কথা না যদিও, বাট আপনারা একটু দেখে নিন ম্যাথ এই ফর্মুলাগুলো, ঠিক আছে? মিস আউট করেন না কিন্তু, এখানে মেইনলি আপনার 4টা ফর্মুলা আছে, এই যে একটা জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এই 4টা ফর্মুলা একটু দেখে নিন। এখান থেকে খুব একটা স্যার আরো আছে স্যার। হ্যাঁ স্যার আরো আছে। আর এখান থেকে হচ্ছে সিপিআই, ওকে? ইনফ্লেশনের ম্যাচ, এটা দেখতে হবে। ইনফ্লেশন এটা ইয়াতে দিছিলাম না, এমসিকিউ তে দিছিলাম না? আপনারা কি এমসিকিউ প্রায় ম্যাক্সিমাম এআই ইমারশন খালি নাকি একটু দেখছেন? না স্যার, সলভ করছে স্যার। আমাদের কাছে খাতায় করা আছে স্যার। এটা স্যার 32505 হবে স্যার, ওটা তো 3050 আছে। ওকে ওকে, যদি আপনারা করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য ফাইনালের জন্য অনেক বেটার একটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? কারণ এই যে ইনফ্লেশন, এগুলা জিনিসগুলো ইম্পর্টেন্ট, সিপিআই এর সাথে ইনভলভ না এগুলা, দেখছেন? ইনফ্লেশন রেট মানে কি? সিপিআই কারেন্ট, সিপিআই প্রিভিয়াস, এগুলো আপনার ফাইনালের জন্য অনেক বড় একটা প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারছেন?
ওকে স্যার আবার একটু যদি বলতেন স্যার, কারেন্ট চলে গেছিল সেই জন্য বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এই যে ইনফ্লেশনের যে ফর্মুলা যেটা আছে, ফর্মুলা যেখানেই দেখবেন এই যে এগুলো আছে, আমি এখন যেগুলো দেখাই দিব ওগুলা ফর্মুলা সবগুলাই ফলো করবেন। ইনফ্লেশনের ফর্মুলা, সিপিআই এর ম্যাথ, আর হচ্ছে এই যে এখান থেকে ইন্টারপ্রিটেশন গুলো একটু দেখে নিন। স্যার পুরো কোশ্চেনে কি মাত্র ওই তিনটাই ফর্মুলা দিবেন মার্কেট মানে প্রজেক্ট অ্যানালাইসিস আর কিছু দিবেন না স্যার? জি স্যার, ওই তিনটাই দেওয়া থাকবে। তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এই জিনিসটা লাগবে। এই জিনিসটা আপনারা অনেকেই ভুল করছেন, বুঝলাম না, এটা কারেক্ট দেওয়া ছিল, এটা হবে 10%। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ফিলিপস কার্ভটা দেখবেন। ফিলিপস কার্ভ মানে হচ্ছে ইনফ্লেশন রেট এবং আনএমপ্লয়মেন্ট রেট, এই দুটার মধ্যে নেগেটিভ বা ইনভার্স রিলেশনশিপ শো করে। কার্ভটা একটু বুঝা দিতেন স্যার। হ্যাঁ, কার্ভ বুঝা দিব। কার্ভটা একটু বুঝানোর কিছু নাই স্যার, এটা যদি একটা বারে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। এই যে দেখেন এখানে বলছে Phillips curve shows an inverse relationship between unemployment and inflation. When unemployment is low, the economy runs hot. মানে কি, আনএমপ্লয়মেন্ট যদি আপনার কম থাকে তার মানে সবাই কাজ করে। ধরেন এই যে আনএমপ্লয়মেন্ট কম বলতে এই যে এইদিকে আছে, হ্যাঁ 2% আছে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? তখন দেখেন ইনফ্লেশন কত, 8%। ইনফ্লেশন বাড়তি থাকা মানে কি, মানুষের সবার হাতে টাকা পয়সা আছে না, মানে ইনফ্লেশন বেশি হওয়া মানে হচ্ছে অর্থনীতিতে প্রচুর টাকার ছড়াছড়ি, বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট যত কম থাকবে মানুষজন তত বেশি এমপ্লয়েড হবে, তত বেশি শিক্ষিত এবং টাকা কামাইবে, এর জন্য তখন ইনফ্লেশন রেট অনেক বেশি হয়, মানে মার্কেটে বা বাজারে টাকার ছড়াছড়ি থাকে, বুঝতে পারছেন? এটা কি আমাদের কি মানে কিছু ডাটা দিয়ে দিবে, তখন কি আমাদেরকে ড্র করতে হবে ফিলিপস কার্ভটা? এইটা আপনাকে এইগুলা সাধারণত ডাটা দেওয়া থাকতেও পারে বা আপনাকে হাইপোথেটিক্যালিও আঁকতে বলতে পারে। হাইপোথেটিক্যালি বলতে তখন আপনার জাস্ট হচ্ছে এই কার্ভটা এখানে একটা ভ্যালু দিবেন, মানে এই যে এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু দিবেন, আর হচ্ছে এইদিকে একটা ভ্যালু দিবেন, ব্যাস। আর আপনার দেওয়াও থাকতে পারে, এটা বলা যাচ্ছে না, ঠিক আছে? এরপর যেটা আছে সেটা হচ্ছে আর কিছু নাই, আর ওরকম কিছু নাই, এই তো এগুলাই, ঠিক আছে? জি স্যার। স্যার একটু দেখাইতে চাইছিলাম কিন্তু টাইম লিমিটেশনস এর কারণে যে 45 পার হয়ে গেছে আর দেখাইতে পারলাম না। আর যা মোটামুটি আপনাদের যে এর আগে কি বলে এটাকে ওভারভিউ যে ক্লাসটা নিছিলাম, আপনাদের কিন্তু আমি বারে বারে বলে দিছিলাম যে এইটা আপনাদের লাগবে, এইটা ইম্পর্টেন্ট, আপনারা যতদূর বুঝছেন সেটা আপনাদের উপর, বুঝছেন? আমি কিন্তু মোস্ট অফ দ্য থিংস বলে দিছি আপনাদের, সো আপনারা ওই অনুযায়ী আমল করেন, ঠিক আছে? ওই অনুযায়ী ইনশাআল্লাহ স্যার। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। স্যার খায়রুল বাশার বন্ধু ইয়া দিয়ে দিও আমাদেরকে ভিডিওটা। ইমামুল স্যার বলেন। আর হচ্ছে ওই যে টেলিগ্রামে যে বলছিলেন স্যার যে ওই টিচিং ইভ্যালুয়েশনের ওইটা স্যার আমরা তো কোথাও খুঁজে পেলাম না স্যার। কেউই পাননি? জি স্যার, আসছে স্যার। স্যার আমি আসলে জানি না, আমি নিজে জানি না আসলে এখানে ইভ্যালুয়েশনটা কোথায় করে। স্যার দিয়ে দিছি, টিচিং ইভ্যালুয়েশন দিয়ে দিছি আপনাকে। স্যার এটা হচ্ছে প্রথমে স্যার সাইম স্যারের নামে ছিল, পরবর্তীতে আপনার নাম শিফট করা হয়েছে আর কি, আজকে যা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই জন্যই বললাম আজকে হচ্ছে মাত্র আমার ওই আপনার আইডি নাম্বার যেটা এটা জাস্ট আজকে আসছে। পরে বাসার ভাই ডাকলো, বাসার ভাই ডাকা বললো যে আপনি আপনার স্টুডেন্টদের বললেন ইয়াটা ইভ্যালুয়েশনটা করে দেওয়ার জন্য, এই তো পরে আপনি আপনাদের বুঝতে পারছেন? স্যার ওইটা অটোমেটিক হয়ে গেছে স্যার, আগেই দিয়ে দিছিলাম তো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য স্যার আমরা আগে যা দিছি স্যার সব সায়েন্সের উপর ভিত্তি করি। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা যা আগে জমা দিয়েছি সব সায়েন্সের উপর ভিত্তি করে দিয়েছিলাম স্যার, আপনারটা তো আজকে নতুন আসছে স্যার। তাহলে চেঞ্জ করে দিন, চেঞ্জ করে দেওয়া যায় না? স্যার চেঞ্জ খারাপ হইলে খারাপ, এর জন্য বলছি আপনার সায়েন্সের বেশি ভালো আমার চেয়ে। স্যার হচ্ছে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য স্যার হচ্ছে আগে স্যার সব এক্সিলেন্ট দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ জি স্যার সব এক্সিলেন্ট দিয়ে দিছি স্যার। এক্সিলেন্ট স্যার, এক্সিলেন্ট দিছি। সবগুলো এক্সিলেন্ট দেওয়া হয়েছে স্যার। ঠিক আছে, আমি এই যে পরশুদিন পরীক্ষার জন্য জি স্যার, আর কমেন্ট লিখছি গোটেড হিউম্যান বিং। ঠিক আছে স্যার এটা তো আগস্টেই দেওয়া হয়ে গেছে, আগস্টের 2 তারিখের মধ্যে। বুঝতে পারছি জানি। আচ্ছা ঠিক আছে স্যার,
আপনারা থাকেন তাহলে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো মতো পরীক্ষাটা দিয়েন, পরীক্ষাগুলো যা আছে সবগুলাই ভালো মতো দিয়েন। দেখা হবে ইনশাল্লাহ ক্যাম্পাসে আপনাদের সাথে কখনো। পরীক্ষা